হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি টিউটরে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আবার চলে এসেছি ক্লাস 8-এর তোমাদের পাঠ্য গল্প নিয়ে আদাব, যেটা লিখেছেন সমরেশ বসু। তো এই আদাব কথার অর্থ বলেছিলাম, আগে আমি পার্ট 1 করেছিলাম, লাইন বাই লাইন পড়িয়েছি 129 পাতা থেকে। এবার আজকে 130 পাতা পড়াও পার্ট 2 আর শেষ অংশ আজকেই শেষ করে দেবো। তো আমার সঙ্গে থাকো তোমরা। আজ যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমরা সহজেই পেতে পারো। তো দেখো, যখন ওকে বলল যে তোমার বাড়ি কোথায়, বুড়িগঙ্গার হেই পারে, তারপরে আরেকজনকে বলল যে তোমার বাড়ি কোথায়, কোথায় কাজ করো, নারায়ণগঞ্জের কাছে। তুমি, আমার নাও আছে নায়ের মাঝি, আর তুমি নারায়ণগঞ্জের সুতাকলে কাম করি। তাহলে আমরা দুজনের পরিচয় পেলাম, একজনের বাড়ি সুবাইডাই আর একজনের বাড়ি নারায়ণগঞ্জ। একজন নৌকার মাঝি আর একজন সুতোকলে কাজ করে। আবার দুজন চুপচাপ অন্ধকারে দুজনের চেহারাটা লক্ষ্য করার চেষ্টা করছে, পোশাক পরিচ্ছদটাও দেখছে, অন্ধকার কেমন উভয়ের দিকে তাকিয়ে আছে। ডাস্টবিনটা আড়াল হয়ে আছে বলে অসুবিধা ঘটছে, চেহারাটা ভালো করে দেখতে পাচ্ছে না। হঠাৎ কোথাও যেন একটা শোরগোল চিৎকার শোনা যায় দুই পক্ষের উন্মত্ত কণ্ঠস্বর ধ্বনি। দুই পক্ষই ঝগড়া করছে, দুই পক্ষ খুব উত্তেজনা হয়ে আছে। সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনেই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে বসে। ধারে কাছেই যেন লাগছে, সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল। বলছে ধারে কাছেই যেন লেগেছে, ঝড়া লেগেছে। সুতা মজুর বলল। তখন মাঝি বলছে হ্যাঁ চলো এইখান থেকে উঠে যাই। সুতা মজুর এবার বাধা দিল, আরে না উঠবে কেন, জানটাকে দিবা নাকি, এখন উঠে যেতে হবে না, এখানেই থাকো। মাঝির মনে এবার সন্দেহ দুলে উঠল, কোনো বদ অভিপ্রায় আছে নাকি, আমাকে যেতে দিচ্ছে না কেন। সুতা মজুরের চোখের দিকে সে তাকালো। সুতা মজুর যেমন তাকিয়েছিল, চোখে চোখ পড়তেই বলল, বইও যেমন বইয়া রয়েছো সেই রকমই থাকো। বলছে এবার সুতা মজুর বলছে, চুপ করে বসে থাকো, যেমন বসেছিলে তেমনিই বসে থাকো, একদম আওয়াজ করবে না। মাঝির মনটা ছ্যাঁত করে উঠল সুতা মজুরের কথায়। লোকটা কি তাহলে যেতে দেবে না নাকি? তার সারা চোখে সন্দেহ ঘনিয়ে এলো। জিজ্ঞেস করলো কেন? সুতা মজুর বলছে কেন, কি মরতে যাবে নাকি? কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকলো না। অসম্ভব সম্ভব সব কিছু ভেবে তার মনে নানা প্রশ্ন আসতে লাগলো। যাবো নাকি এই আইদাইরা গলির ভেতরে পড়ে থাকুম নাকি, মানে যাবো না তো এই আধার গলিতে আমি পড়ে থাকবো নাকি? লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায় ফুটে উঠল সন্দেহ। বলল, তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না। কোন জাতির লোক তুমি কইলা না? শেষে তোমাগো দলবল যদি ডাইকা লইয়া আহো আমারে মরণের লাগা। বলছে সুতা মজুরের গলায় সন্দেহ উঠল। বলল, তোমার মতলবটা কি বলো তো, আমাকে বলছো না কিছু, কেন এখানে বসে থাকবো, আবার তুমি কোন জাতির লোক সেটাও বলছো না। শেষে তোমার যদি দলবল এসে আমাকে মারে তাহলে এইটা কেমন কথা কও তুমি? এবার মাঝি বলে উঠল, এটা কেমন কথা তুমি বলছো? রেগে একদম বলে উঠল, ভালো কথাই কইছি ভাই, বইয়াও মানুষের মন বোঝো না। এবার বলছে ভালো কথাই বলছি ভাই, শোনো, মানুষের মন বোঝা দায়, কার মনে কখন কি আছে জানো? তখন ওইরকম করে বলল যে মানুষের মন এখন বোঝা যাবে না, কে কখন কোন দিক থেকে বিপদ আসতে পারে কার এতে তা কী জানবো। সুতা মজুরের গলায় যেন কি ছিল। মাঝিও একটু এই কথাটা শুনে আশ্বস্ত হলো। তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি? এবার আসল কথা এলো। বলছে তুমি চলে গেলে আমাকে একা ভয় লাগবে, আমি একাই থাকবো নাকি? শোরগোলটা অনেক দূরে মিলিয়ে গেল। মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব, মুহূর্তগুলো যেন কাটতেই চাই না। মৃত্যুর প্রতীক্ষার মতো অন্ধকারের গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী তাদের নিজেদের কথা ভাবছে, তাদের বিপদের কথা, কী করে বিপদ এলো, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা, সবার কথা মনে পড়ছে। তাদের কাছে কি আমরা ফিরে যেতে পারবো? তারা বেঁচে যেতে পারবো?
কথা নেই বার্তা নেই, হঠাৎ যে কোত্থেকে এই বজ্রাঘাতের মতো দাঙ্গা নেমে এলো। এই হাটে বাজারে আমরা কত বেড়াতাম, কথা বলতাম, হাসি করতাম, আবার একটু এখন আবার কি হলো, মারামারি কাটাকাটি, একেবারে যেন রক্ত গঙ্গা। ভালোই তো আমরা ছিলাম, কি করে মানুষ যে এত নিষ্ঠুর হতে পারে, কি অভিশপ্ত জাত। সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। বিড়ি খাইবা? এটা সুতা মজুর পকেট থেকে একটা বিড়ি বের করে মাঝির দিকে দিল। বিড়ি খাবে? মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো যেমন বিড়ি খায় না সেই রকম ফু দিল, কানের কাছে নিয়ে গেল, ঠোঁটের কাছে ফাঁকে ভরল। সুতা মজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে। আগে সে লক্ষ্য করেনি তার জামাটা কখন ভিজে গেছে, তাহলে দেশলাইটাও ভিজে গেছে। এই যে দৌড়াদৌড়ি করতে জামাটা ঘেমে ভিজে গেছে, দেশলাইটাও ভিজে গেছে। বার কই খসখস করে শব্দ করলো, দুবার নীলচে আলো উঠলো, বারুদের যেমন আলো ওঠে সেই রকম। বারুদ ঝরা কাঠিটা ফেলে দিয়ে বিরক্ত বোধ করলো। হালার মাঝবাতি গেছে সেতাইয়া, আর একটা কাঠি বের করলো সে। হালার মানে সালার মাঝবাতিও, দেশলাটাও ভেজে গেছে, আর একটা কাঠি বের করলো। মাঝি যেন খানিকটা অসবুর হয়ে উঠে এলো সুতা মজুরের পাশে। মাঝি এবার নিজে অসবুর মানে সবুর হতে পারলো না, ধৈর্য ধরে বসতে পারলো না, সুতা মজুরের পাশে বসে এলো। দিয়ে বলছে, আরে জ্বলবো দেও দেহিনি, আমার কাছে দেও। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা সে পার ছিনিয়েই নিল। দুই একবার খসখস করে সত্যি সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি। এবার বলছে, আরে জ্বলবে আমাকে দাও তো, দেখো আমি পাচ্ছি কি না। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা সে ছিনিয়ে নিল, দুই একবার পর খসখস করে জ্বালিয়ে ফেললো কাঠি। সোহান আল্লাহ, নেও ধরাও তাড়াতাড়ি। ভূত দেখার মতো চমকে উঠলো সুতা মজুর। সোহান আল্লাহ, তাহলে এ তো মুসলিম। তাড়াতাড়ি তাকে দেখার পর ভূত দেখার মতো চমকে উঠলো সুতা মজুর। তার টেপা ঠোঁটের ফাঁক থেকে পিঁড়িটা পড়ে গেল। তুমি একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পল কাটে। মাঝি চট করে উঠে দাঁড়ালো, বলল, আমি মুসলমান, কি হয়েছে? সুতা মজুর ভয়ে জবাব দিল, কিছু হয় নাই। কিন্তু মাঝির বগলের পুঁটুলিটা দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? পোলা মাইয়ার লাইগা দুইটা শাড়ি আর দুইটা জামা আর একখান শাড়ি। কাল আমাগো ঈদের পরব তো, জানো, আর কিছু নাই তো। সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চাই না। মিথ্যা কথা কইতেছি নাকি? বিশ্বাস না হয় দেখো। পুটলিটা বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে। তার ঠোঁট থেকে যখন বিড়িটা পড়ে গেল সুতা মজুরের দিকে মুখ থেকে, তখন তুমি বলে সে অবাক হয়ে গেল। তাই কাঠিটা নিভিয়ে দিল। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ দুজনকে অবিশ্বাস করতে থাকলো যে ও তো মুসলিম, আমি তো হিন্দু, তাহলে আমাকে তো মেরে ফেলবে। এই রকম তাদের মধ্যে অবিশ্বাস জেগে উঠল। মাঝি তখন চট করে বলল, হ্যাঁ আমি মুসলমান, তো কী হয়েছে? সুতা মজুর তখন বলছে, হ্যাঁ কিছু হয়নি, তখন মাঝির বগলের পুটলিটা দেখিয়ে বলল, ওটার মধ্যে কি আছে? তখন বলছে যে পোলা মাইয়া মানে ছেলে মেয়ের জন্য দুটো জামা আর আমার বউর জন্য একটা শাড়ি। কাল আমাদের ঈদের পরব তো, আর কিছু নেই তো? সুতা মজুর তখন বলছে, না মিথ্যে কথা বলছি নাকি? বিশ্বাস না হয় দেখো। পুটলিটা বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে। আরে না ভাই, দেখুম আর কি, তবে দিনকালটা দেখছো না, বিশ্বাস করন যায়, তুমিই কও। হেই তো হক কথাই ভাই, তুমি কিছু রাখো টাখো নাই তো? ভগবানের কিরা কইরা কইতে পারি, একটা সূচও নাই। পরাণটা লইয়া এখন ঘরে ফিরা যাইতে পারলে হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়। আচ্ছা মাঝি এমনভাবে কথা বলে যেন তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। আচ্ছা আমারে কইতে পারো নি এই মাও দাউর কাটাকাটি কিসের লাইগা? তারপরে বলছে, আমি মিথ্যে বলছি না কি? বলে বিশ্বাস না হয় দেখো পুটলিটা সুতা মজুরের দিকে সে এগিয়ে দিল। বলছে, না কি দেখবো, তবে দিনকালটা যা পড়েছে কাউকে তো বিশ্বাস করা যায় না, তুমিই বলো। বলছে, হ্যাঁ হক কথাই বলেছো, মানে সত্যি কথাই বলেছো। আচ্ছা তুমি কিছু রাখোনি তো? ভগবানের কিরে খেয়ে বলছি, আমার একটাও সূচ নাই। একটা পরাণটা এখন নিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যেতে পারলেই বাঁচি। হ্যাঁ, সুতা মজুর কাপড় নেড়ে চেড়ে দেখায়। আচ্ছা বলে, মাঝি এমনভাবে কথা বলে যেন তার আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলছে। তারপর বলছে, আচ্ছা আমারে কইতে পারো, আমাকে বলতে পারো এই মার দাঙ্গা কিসের জন্য?
সুতামজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে, খবরাখবর সে জানে কিছু, বেশ একটু উষ্ণকণ্ঠে সে জবাব দেয়। সুতামজুর খবর কাগজ পড়ে, জানে সব কিছু, একটু উষ্ণকণ্ঠে রাগান্বিত কণ্ঠেই বলছে যে দোষ তো তোমাকে ওই লীগ অলগই, মানে ওই লীগরা বলছে, তোমাদের ওই লীগওয়ালারাই তো, তারাই তো লাগিয়েছে এই সব কি সংগ্রামের নাম করে, সংগ্রাম করার নাম করে দাঙ্গা লাগিয়ে দিয়েছে। তখন মাঝি একটু কুটুক্তি করে বলে উঠল, এই সব আমি বুঝি না, আমি জিগায় মারামারি কইরা হইব কি? তোমাকে দুগা লোক মরবো, আমাকে দুগা লোক মরবে, তাতে দেশের কী উপকারটা হইব? মাঝি এবার বলছে কুটুক্তি করে, আমি ওসব কথা বুঝি না, আমি জিজ্ঞেস করছি শুধু, জিগাই মানে জিজ্ঞেস, মারামারি কইরা হইব কি? মানে মারামারি করে কি হবে? তোমাদের দুজন মরবে, আমাদের দুজন মরবে, তাতে দেশের মানে এই দেশের কি উপকার হবে? আরে আমিও তো এই কথাই কই। এবার এই কথাই কই, তাই বলছে সুতামজুর, আমি কি হইব আমার এই কলাটা বলে হাতের বুড়ো আঙুলটা দেখাইছে। তুমি মরবা, আমি মরুম, বলছে তুমি মরবে, আমি মরবো, আর আমার পোলা মাইয়াগুলো ভিক্ষে করে বেড়াবে। এই যে গেল সনের রাইটে আমার ভগ্নিপতি মানে আমার বোনের স্বামীকে কেটে 4 টুকরো করে ওরা কে যেন মেরে ফেললো, ফলে আমার বোন বিধবা হলো, আর তার ছেলে মেয়েরা আমার ঘাড়ের ওপর এসে পড়লো। কই কি আর সাধে, কথা কি আর সাধে বলছি? নেতারা 7 তলার ওপর পায়ের ওপর পা তুলে ঠান্ডা ঘরে হুকুম জারি করে বসে আছে, আর হালার মরতে মরলাম আমরাই এবার মরলাম। তারা 7 তলার ওপরে বসে পায়ের ওপর পা তুলে যা ইচ্ছে তাই করছে, আর আমরা এখানে মরলাম। মানুষ না, আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি, নাইলে এমন কামড়ি লাগবে কেমবাই। নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটুটা চড়িয়ে ধরল, বলছে আমরা এখন মানুষ না, আমরা যেন কুকুরের বাচ্চার মতো হয়ে গেছি, এমন কামড়ি আমরা করছি। এই নিষ্ফল একদম ক্রোধে রেগে মাঝি দুহাত দিয়ে হাঁটুটা জড়িয়ে বসে থাকে। বলছে, আমাদের কথা কে ভাবে বলো? এই যে দাঙ্গা লাগলো, তাতে আমাদের কে দানা জুটাইবে বলো? না ওটারে আমার নৌকাটাকে কি আমি ফিরে পাবো? বাদামতলির ঘাটে কোন অতলে তাকে ডুবে দিয়ে এসছি তার ঠিক নেই। জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে আমাকে আমার নৌকোয় করে যেত নইয়ার চরে কাছারি করতে। বাবুর হাত যেন হজরতের হাত, মানে আমাদের যেমন হজরত মোহাম্মদ নবী সাহেব আছেন, যে তার দিল দরিয়ার কথা সবাই জানে, তার হজরত মোহাম্মদের যেমন হাত, তার মানুষকে কত ভালোবাসেন, সেই বকশিস দিত 5, আর নায়েব কেয়ারা দিত 5, এতে 10 টাকা হলো। তাহলে আমাদের মাসের খোরাকি জুটাতো সেই বাবু। তাহলে এখন হিন্দু বাবু কি আমাকে রাখবেন, আমি যে মুসলমান? সুতামজুর কি বলতে গিয়ে থেমে গেল। একটা অনেকগুলি ভারী বুটের আওয়াজ যেখানে শোনা গেল, শব্দ যেন বড় রাস্তা থেকে গলির দিকে আসছে, আর সে বিষয়ে সন্দেহ নয়, শঙ্কিত কণ্ঠে সে উভয়ের দিকে তাকায়, চোখাচোখি করে। কি করব? মাঝি তাড়াতাড়ি পুটুলিটা বগল দেওয়া করে। বলছে, বাবুর হাত যেন হজরতের হাত। এখানে হজরত মোহাম্মদ মুসলমানদের নবী সাহেব, সে হজরত মোহাম্মদের হাতের কথার সঙ্গে তুলনা করেছে, মানে করা হয়েছে যে তিনি খুব দয়া শরীর, সবাইকে খুব ভালোবাসেন, তাই তার বকশিস সেই রকম অনুযায়ী বলেছে। এই নায়েব মশাই আমাকে 5 টাকা দিত, আর বকশিস দিত 5, এগুলো 10 টাকা, তাই আমার মাসের খোরাকি জুটতো। তাই এই বাবু কি আমাকে এখন রাখবে? চলো পালাই, তাই বলছে। কিন্তু কোন দিকে যাবে? চলো পালাই, কিন্তু যাবো কোন দিকে? শহরের রাস্তাঘাট তো চিনি না। মাঝি বলল, চলো যেদিকে হোক যাই, এখানে আমরা তা মিছামিছি বসে পুলিশের মার খাবো না। এই বলে তাদেরকে গালাগালি করতে লাগলো। ঠিক কথাই কইছো। বলছে,
ঠিক কথাই কইছো, কোন দিকে যাব বলো? আইয়া পড়লো। এইদিকে গলিটার যে মুখ দক্ষিণ দিকে গেছে সেদিকে পথ নির্দেশ করলো মাঝি। চলো কোন দিকে, একবার যদি ওই বাদামতলির ঘাটে গিয়ে পৌঁছাতে পারি তাহলে আমরা বাড়ি পৌঁছে যেতে পারি, তাহলে আর ভয় নেই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ঊর্ধ্বশ্বাসে দৌড়লো, সোজা গিয়ে পড়লো পাটুয়াটুলি রোডে। নিস্তব্ধ রাস্তা, ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুজনে একবার থমকে দাঁড়ালো। ঘাপটি মেরে কেউ নেই তো? পিছন ফিরে আবার দেখলো, দেরি করার উপায় নেই। এ মোড় দেখে তারা দৌড় লাগালো পশ্চিম দিকে। খানিকটা এগিয়ে গিয়ে পিছনে দেখলো ঘোড়ার খুঁড়ের শব্দ হচ্ছে। তাকিয়ে দেখলো দূরে একজন অশ্বারোহী এদিকে আসছে। ভাববার সময় নেই। বাঁ পাশে যে মেথরে যাতায়াতের গলি ছিল সেখানে আত্মগোপন করলো তারা। একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার বের করে বেরিয়ে এসে তাদের বুকের উপর দিয়ে চলে গেল অশ্বক্ষুর ধ্বনি, মানে ঘোড়ার আওয়াজের ধ্বনি নিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উঁকি ঝুঁকি মেরে তারা আবার বেরোলো। কিনারে কিনারে চলো, সুতা মজুর বলে, মানে ধারে ধারে চলো। রাস্তার ধার ঘেঁষে সমস্ত সন্তস্ত্র দ্রুত গতিতে তারা এগিয়ে যায়। খাড়াও, মাঝি চাপা গলায় বলে। সুতা মজুর থমকে দাঁড়ায়। কি হইল? সুতা মজুর থমকে বলল, কি হলো? এদিকে আইও। সুতা মজুরের হাত ধরে মাঝি তাকে পান বিড়ির দিকে আড়ালে নিয়ে গেল। বলছে, এদিকে এসো, এদিকে দেখো। মাঝির সংকেত মতো সামনের দিকে তারা তাকালো। দেখতে পেলো এখান থেকে 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। সেই ঘরের সংলগ্ন একটা উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ রয়েছে। তারা স্নায়ুর মতো দাঁড়িয়ে আছে, মানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন অনর্গল কথায় কথা বলছে, আর পাইপের ধোঁয়ার মতো মধ্যে হাত মুখ নেড়ে, মানে ওই পাইপের, মানে এখানে নোর মতো দাঁড়িয়ে আছে, মানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। আর ইংরেজ সরকার পাইপ মুখে চুরুট খাচ্ছে, মানে সেদিক দিয়ে ধোঁয়া উঠছে, হাত মুখ নেড়ে। বারান্দার কাছে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ। অশান্ত, ঘোড়াটি কেবলই পা ঠুকছে মাটিতে। মাঝি বললে, ওটা ইসলামপুর ফাঁড়ি। হ্যাঁ, ওই একটু আগিয়ে ফাঁড়ির কাছে বাঁ দিকের যে গলি গেছে ওদিকেই পড়বে আমাদের বাদামতলির ঘাট। সুতা মজুরের মুখ আতঙ্কে ভরে উঠল। তবে কি করে যাবে? ওখানে তো পুলিশ আছে। সুতা মজুর ভয় পেল। বলছে, তাই কইতাছি, তুমি থাকো ঘাটে গিয়ে, বিশেষ তোমার কাম নাই? হ্যাঁ, কাজ নেই। মাঝি বলে, এইটা হিন্দু আস্তানা আর ইসলামপুর হলো মুসলমান গো। কালই সকালে উইঠা বাড়িতে যাইবাগা। আর তুমি? আমি যাইব জায়গা। মাঝির গলা উদ্বেগে আশঙ্কায় ফেটে পড়ে। বলছে, এটা ইসলামপুরটা হলো মুসলমানদের, আর এটা হলো, মাঝি বলছে, এটা হলো হিন্দুদের আস্তানা। তো কাল সকালে উঠে বাড়ি যাবে। বলছে, না। আর তুমি? বলছে, আমি জায়গা। মাঝির গলায় উদ্বেগে আশঙ্কায় ফেটে ওঠে। আর পারুম না ভাই থাকতে, আর পারবো না ভাই থাকতে। আজ 8 দিন ঘরের খবর জানি না। কি হলো সেটা আল্লাহই জানেন। কোনো রকম করে গলিতে ঢুকতে পারলেই হলো। নৌকা না পাই সাঁতরিয়ে চলে যাব, বুড়িগঙ্গা পার হব সাঁতরিয়ে। আরে না না মিয়া, করো কি? উৎকণ্ঠায় মাঝি। সুতা মজুর মাঝির কামিজ চেপে ধরে। কেমনে যাইবা তুমি? মাঝির গলা কাঁপে। হ্যাঁ, ধৈর্য না ভাই, ছেড়ে দাও। বোঝো না, কালকে আমাদের ঈদ। পোলা মাইয়ারা আজ চাঁদ দেখেছে। চাঁদ মানে চাঁদ। কত আশা করে তারা আছে যে দিনে, ঈদের দিনে তারা নতুন জামা কাপড় পরবে, বাপ জানের কোলে চড়বে। বিবি চোখের জলে বুক ভাসাচ্ছে। না ভাই, আর পারবো না। মনটা কেমন যেন করছে। মাঝির গলা ধরে আসে। সুতা মজুরের বুকের মধ্যে টন টন করে ওঠে। কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। যদি তোমার ধরে ফেলে? ভয়ে ভয়ে সে বলে ওঠে, পারবো না ধরতে, ডরায়ও না। এইখান থাইকা যান, উঠো না, তুমি এখানেই বসে থেকো, যেও না। যা ভাই, আর ভুলবো না এই রাত্রের কথা। নসিবে, মানে কপালে, ভাগ্যে থাকে যদি আবার মোলাকাত হইবে, মানে আবার দেখা হইবে আমাদের। আদাব। এই যে এর সালাম দিল দুজনকে। আমিও ভুলবো না ভাই, আদাব। মাঝি পা টিপে টিপে চলে গেল। সুতা মজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বুকের ধুকপুনি তখনও তার বন্ধ হয়নি। উৎকণ্ঠ হয়ে চেয়ে রইল, ভগবান মাঝি যেন বিপদে না পড়ে। মুহূর্তগুলো যেন কয়েক নিঃশ্বাস, রুদ্ধ নিঃশ্বাসে কাটে। অনেকক্ষণ তো হলো, মাঝি বোধহয় এতক্ষণ চলে গেছে। সুতা মজুর ভাবছে, আহা, পোলা মাইয়ারা, তার ছেলে মেয়েরা নতুন জামা পরবে, আনন্দ করবে। বাপজানের পরাণ তো, বাপজানের প্রাণ। সুতা মজুর দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সোহাগে আর কান্নায় বিবি তার মিয়া সাহেবের বুকে ঝাঁপিয়ে পড়বে, এইটাই কল্পনা করতে লাগলো। সুতা মজুর
তা মরণের মুখ থাইকা তুমি বাইচাইছো, এটা বলবে সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠলো। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন যে তার বউ বলবে, মরণের মুখ থেকে তুমি বেঁচে এসছো। হল্ট! ধক করে উঠল সুতা মজুরের বুক, বুট পায়ে কারা যেন ছুটাছুটি করছে, কি যেন বলা বলি করছে চিৎকার করে, ডাকু ভাগ দাহাই। তখন একবার একটা শব্দ পেল, হল্ট বলে। ধক করে তার বুকে বেজে উঠল শব্দটা। বুট পায়ে কারা চিৎকার চেঁচামেচি করছে আর একটা কথাই বলছে, ডাকু ভাগ দাহাই, মানে ডাকু পালিয়ে যাচ্ছে। ডাকু ভাগ দাহাই বলেছে। সুতা মজুর গলা বাড়িয়ে কি দেখলো? সুতা মজুর দেখলো পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার ওপর লাফিয়ে পড়ল। সমস্ত অঞ্চলটার নৈশ, মানে রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল রিভলভারের অফিসারের রিভলভার, মানে গর্জন করে দুবার দুটো গুলি ছুড়ল, গুড়ুম গুড়ুম করে দুটো গুলি ছুড়ল। নীলচে আলোর ঝিলিক দেখা যায়। উত্তেজনায় তখন সুতা মজুর কী করছে, তার নিজের আঙুল নিজেই কামড়ে ধরে। তা লাফ দিয়ে উঠে ঘোড়ায় অফিসার ছুটে গেল গলির ভিতরে। ডাকুটার মরণ আর্তনাদ, মানে ডাকুটা যে মারা যাচ্ছে সে আর্তনাদ সে শুনতে পেয়েছে, তার জন্য অফিসার গলির ভিতরে ছুটে চলে গেল। সুতা মজুরের বিহবল চোখে ভেসে উঠল মাঝির বুকে, রক্তে তার পোলা মাইয়া, তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে, পারলাম না ভাই, আমার ছাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসবো পরবের দিনে। দুশ্মনরা আমাগো যাইতে দিল না তাও কাছে। সুতা মজুর এবার দেখছে তার চোখে ভেসে উঠছে মাঝির যে বুকে লাল রক্ত, সেই লাল রক্তে তার ছেলে মেয়েদের, তার বিবির জামা শাড়ি সব রাঙা হয়ে উঠেছে। মাঝি এবার বলছে, পারলাম না ভাই, আমার ছেলে মেয়েদের কাছে, বউয়ের কাছে আমি যেতে পারলাম না। তারা চোখের পানিতে ভাসবে পরবের দিনে। দুশ্মনরা, শত্রুরা তাদের কাছে আমাকে যেতে দিল না। এই যে এই মর্মান্তিক পরিণতির মধ্য দিয়ে আমাদের আদাব গল্পটি শেষ হলো। তাহলে আদাব গল্পটির নামকরণ সার্থক হয়েছে কিনা যদি বলা হয়, তাহলে আমাদেরকে এই কথাটাই বলতে হয় যে গল্পের শুরুতে আমরা দুজনকে ভেবেছিলাম দুজনের শত্রু, কিন্তু আস্তে আস্তে তারা পরিচিত হয়ে কত কাছাকাছি হয়ে গেল যে পরে এক রাতের কথা তারা আর কোনো দিন জীবনে ভুলবে না। এই রাত্রের কথা বলে সালাম দিয়ে যখন সুতা মজুর নৌকার মাঝি চলে গেছিলো, সুতা মজুরের চোখ দিয়ে তখন জল পড়ছিল। তাহলে এই যে কয়েক ক্ষণের পরিচয় তাদের, একে অপরের দুঃখে তারা দুঃখিত হয়ে উঠেছে, এটাই নামকরণের সার্থকতা। তাহলে এই গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদেরকে পড়িয়ে খুব সংক্ষেপে তোমাদেরকে এটা আমি বোঝালাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা ভালো হলে কমেন্টে জানাইও আর আমার ভিডিওটা লাইক ও শেয়ার করে দিও। তো আজ এই পর্যন্তই, টাটা।